সবাইকে স্বাগত আমার রান্নাঘরে। আজকে কিন্তু নিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। চলে আসলাম ফিউশন কর্নার 22 থেকে। আমি সুপর্ণা, আর আজকে তোমাদের জন্য বানাচ্ছি কাঁচা আমের সবথেকে বেশি সুস্বাদু এই আচারটা। আমার কিন্তু খুব ভালো লেগেছে, আর একদম খুব চটজলদি ভীষণ ইজি প্রসেসেই এই আচারটা আজকে তোমাদের দেখাতে চলেছি। তাহলে বন্ধুরা চলো, প্রথমেই এই আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি চটপট রেসিপি শুরু করছি। গরমে কাঁচা আম দিয়ে চাটনি তো অনেকবার বাড়িতে বানিয়ে থাকি, তবে এইভাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা প্রথমবার বানিয়ে দারুণ লেগেছে খেতে। তাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম এই রেসিপিটা। চলো দেখে নাও তাহলে এরকম দারুণ সুস্বাদু একটা কাঁচা আমের আচার কিভাবে চটজলদি বানানো যায়। আর আমগুলো কেটে রোদে শুকানোরও কোনো ঝামেলা নেই। চটপট তোমরা এইভাবে কেটে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরেই কিন্তু আচারটা তৈরি করে ফেলতে পারো। খুব ভালো কাঁচা আম এখন কিন্তু বাজারে একদম অ্যাভেলেবেল, তবে হয়তো অতটাও সস্তা হয়নি। কিন্তু আমের সিজন চলে গেলে এই কাঁচা আম কিন্তু খুব ভালো পাওয়া যায় না। সেই জন্য খুব তাড়াতাড়ি এই কাঁচা আম থাকতে থাকতে বানিয়ে ফেলো এই রেসিপিটা। আমগুলো একদমই আঁটি ছাড়িয়ে খোসা সদ্য আমি বেশ বড় টুকরো করে কেটে নেব। আর টুকরোটা তোমরা দুফালাও করতে পারো, অথবা আমার সুবিধার জন্য আমি এখানে 4টে ভাগ করে নিয়েছি প্রত্যেকটা টুকরোকে। এইভাবেও তোমরা কেটে নিতে পারো, তোমাদের পছন্দ মতো তোমরা করতে পারো। তবে একটু নাড়ানোর সুবিধার জন্যই কিন্তু আমি একটু ছোট টুকরো করে আমগুলোকে এখানে কাটছি। তাহলে প্রসেসটা তোমাদের বলেই দিলাম। এইভাবে সবকটা আম কেটে আমাকে জলে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে এটা, কারণ আমের মধ্যে যে কষটা থাকে সেই কষটা যাতে খুব ভালো করে চলে যায়। আমগুলো এইভাবে ছুরি দিয়ে কাটলেও কিন্তু খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়, তবে আমার একদমই অভ্যেসই নেই ছুরি দিয়ে কাটার, সেজন্য বটিদা দিয়ে একটু সময় নিয়ে কেটে ফেলছি আমগুলো। কাঁচা আমের সবথেকে ফেভারিট রেসিপি কিন্তু আচার, যেটা তোমরা অনেকেই ঘরে হয়তো আমার মতনই বানাতে গিয়ে অনেকবার প্রসেস নিয়ে ভাবো। তবে এই যে চটজলদি একটা সহজ পদ্ধতিতে কাঁচা আমের তোমরা এই আচারটা খুব ইজি প্রসেসেই বানিয়ে নিতে পারো। সবটা আমের টুকরো আমি বেশি করে জল দিয়ে অন্তত 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। ভালো করে কিন্তু আমগুলোকে একটু ভিজতে দেব, তাহলেই কিন্তু কিছুটা কষ কিন্তু বেরিয়ে যাবে। আর যেহেতু এটা খোসা দিয়ে আমটা আমি কেটেছি, তাই একটু ভালো করে কিন্তু কষটা ছাড়ালে সত্যিই আমের আচারটা খুব ভালো হবে। 1 ঘন্টা হয়ে গেলেই জল থেকে তুলে জলটা ঝরিয়ে আমি আমগুলো রেখে দেব। আমগুলো আমি ধুয়ে একদম তুলে নিয়েছি, আর এখানে জলটাকে গরম বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমগুলো সবটা আমি দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, যাতে আমের যে কষটা আছে কিছুটা তো জলের মধ্যে চলেই গেছে। বেশ ভালোভাবে 1 ঘন্টা মতো ভেজানো ছিল। আর এখন দেখো আমগুলো একটুখানি জলে ফুটিয়ে জলটাকে আমি ফেলে দেব। আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আর তার সাথে নিয়েছি পরিমাণ মতো এখানে চিনি। আর এখানে যে মশলাটা আজকে দেব সেগুলো আমি গোটা নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে কিন্তু আমাকে একটু শুকনো খোলায় নাড়িয়ে নিতে হবে। সাথে নিয়েছি গুড়, একদম আখের গুড়, খুব ভালো কোয়ালিটি তোমরা ইউজ করবে। আর তার সাথে কিন্তু সর্ষের তেল অবশ্যই আমের আচারে আজকে লাগবে। আর এখানে যে মশলাগুলো রয়েছে সেগুলো আমি আমার পছন্দ মতো আচারের মশলা নিয়েছি। তোমাদের পছন্দ মতো যদি তোমরা আচারের আরও কোনো মশলা এটার মধ্যে অ্যাড করতে চাও তাহলে এটার সাথে অ্যাড করে দিতে পারো। আর প্রথমেই কিন্তু এখানে দেখে নিচ্ছি আমটা একদম হয়ে এসছে নাকি। দেখো একদম ফুটে রয়েছে, আর বেশিক্ষণ কিন্তু আম রাখা যাবে না জলের মধ্যে। এবারে কিন্তু আমি জল ঝরিয়ে রেখে দেবো আমটা। ছোট্ট একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এই মশলাটাকে হালকা একটু রোস্ট করে নেব। আর তার মধ্যে এখানে রয়েছে যেই মশলাগুলো সেগুলো কোয়ান্টিটি তোমাদের বলা হয়নি। প্রথমেই এখানে ধনে আছে, গোটা ধনে, সেটা নিয়ে নেবে 2 চামচ। আর তার সাথে 1 চামচ করে 5 ফোড়ন আর মৌরি নেবে। আর মেথিটা একটু কম নেবে, 1 চামচের একটু কম। ব্যাস এই কটা মশলাই কিন্তু আমি এখানে নিয়েছিলাম, ধনে, মেথি, 5 ফোড়ন আর হচ্ছে মৌরি।
এই যে মশলাগুলো আমি নিয়েছি এর মধ্যে তোমরা যদি নতুন অন্য কিছু অ্যাড করতে চাও আরও বেশি টেস্টের জন্য সেটাও কিন্তু অ্যাড করে নিতে পারো। আমার কিন্তু এই কটা মশলাতেই কিন্তু আমের আচার একদম দারুণ পারফেক্ট টেস্টের মনে হয়েছে, সেই জন্য তাই আমি এই কটা মশলাই জাস্ট ইউজ করেছি। একদম হয়ে গেছে রোস্ট, জাস্ট 1 থেকে 2 মিনিট মতো লাগবে। আর অবশ্যই খেয়াল রাখবে যেন রোস্টটা খুব বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু ফ্লেভারটা একদমই আসবে না। খুব ভালো করে কিন্তু এটাকে এইভাবে ঠান্ডা করে নেবে একটুখানি। তারপরে কিন্তু আমি শিলের মধ্যে বেটেছি, তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো। তবে এই বাটাটা কিন্তু একদমই মিহি হবে না, হবে একদম আধা ভাঙা মতন। আর সেই রকমভাবেই আমি একটু শিলের মধ্যেই বেটে নিচ্ছি। মশলা বাটা আমার রেডি হয়ে গেল। এই দেখো এরকম একটা ছোট সাইজের নিয়ে নিয়েছি বক্স, আর এর মধ্যে কিন্তু বেশ অনেক দিন এইভাবে মশলা রেখে তোমরা এয়ারটাইট বক্সে কিন্তু অনেক দিন ভালো রাখতে পারবে। তবে অবশ্যই কিন্তু এটা আমি টাপাওয়্যারের বক্স নিয়েছি, খুবই ভালো ফুড গ্রেড প্লাস্টিক, এগুলো ভীষণ ব্র্যান্ডেড, তোমরা নিশ্চয়ই জানো। আর এগুলো শুধু এরকম ডাস্ট করা মশলা রাখার জন্য নয়, যদি তোমরা বাটা মশলা ডিপ ফ্রিজারে রাখো তার জন্যও কিন্তু ভীষণ ভালো। আমি নিজে ইউজ করি, আর আমার অনেক কিছুতে কিন্তু এই বক্সগুলো খুব সুবিধে হয়, তাই তোমাদেরকেও আজকে শেয়ার করলাম। এরকম ছোট যদি কোয়ান্টিটির টাপাওয়্যারের বক্স তোমরা রাখো ঘরে, অনেক কিছুতে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে ইউজ করতে। চলো এখানে কড়াই প্রথমেই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আমের আচারে সর্ষের তেলই কিন্তু সব থেকে ভালো যায়। তেলটা বেশ ভালো করে গরম হওয়ার পর শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু শুকনো লঙ্কাটা একটু তুলে রাখলাম, একটু বেশি গরম হয়েছে। আর তারপরে দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন আর সাথে কালো সর্ষে। আর তোমরা ফোড়নটাও তোমাদের পছন্দ মতোই দিতে পারো, অনেকে অনেক রকম আচারে মশলা ফোড়নে দেয়, সেটা তোমাদের ইচ্ছে মতোও দিতে পারো। আর তারপরেই দিয়ে দিলাম সেই ভাজা শুকনো লঙ্কাটা। সবটা আমের টুকরো এখনই দিয়ে দিচ্ছি তেলে। এবারে ভালো করে আমি নাড়াচাড়া দেব এই ফোড়নের সাথে আমগুলো। আর বেশ কিছুক্ষণ পরে পরপর যে মশলাগুলো অ্যাড করব সেগুলোও তোমাদের বলে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমের পরিমাণ অনুযায়ী তোমরা এখানে অ্যাড করে দিও। আর তারপরে আজকে দেব নুন। আর নুনটা এখনও কিন্তু খুব বেশি তোমরা দিয়ে ফেলো না, কারণ এখানে আজকে অ্যাড হবে বিট নুন। আর বিট নুনটাও কিন্তু একটু পরিমাণ মতো দিতে হবে, সেই জন্য নুনটা প্রথমে একটু কম দিলেই ভালো হয়। ভালো করে এবারে নুন হলুদ দিয়ে আমটাকে নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর একটু ভালো করে আমটা নুন হলুদের মধ্যে একটু যাতে ভালো করে ফ্রাই হয়ে মজে, সেই জন্য নাড়াচাড়া দিতে থাকবো। বেশ 5 থেকে 10 মিনিট মতো এইভাবেই নাড়ব। কিছুক্ষণ বাদে এখানে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা, একটা সুন্দর কালারের জন্য। একদম অল্প পরিমাণে দিলেই হয়ে যায়, সেই জন্য একটু অ্যাড করে দিলাম। আর অবশ্যই আজকে আমের আচারে লাগবে লঙ্কা গুঁড়ো। আর লঙ্কা গুঁড়ো ঝাল তোমরা নিজেদের মুখের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো এখানে ইউজ করবে। যদি মুখে দিয়ে মনে হয় যে আরেকটু বেশি লঙ্কার গুঁড়ো দিলে তোমাদের একটু বেশি টেস্ট লাগবে, তাহলে অবশ্যই পরে তোমরা এরকমভাবে অ্যাড করে নিতে পারো। আমি আমার স্বাদ অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়ো আর নুন অ্যাড করেছি। তবে খুব বেশি নুন যেরকম বললাম সেখানে এখন অ্যাড করে দিও না, একদম শেষের দিকে আবারও বিট নুনটা এখানে অ্যাড হবে। 6-7 মিনিট মতো নুন হলুদ দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। 1 বাটি মতো চিনি আমি এখানে নিয়েছিলাম। তবে তোমাদের যদি মুখের স্বাদ অনুযায়ী আরেকটুখানি অ্যাড করতে হয় তাহলে কিন্তু অবশ্যই করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। নাড়াচাড়া দিতে থাকছি, চিনিটা আস্তে আস্তে একটু গলে আসবে। তারপরে আমি এর পরের স্টেপটা বলছি। এবারে আমি গুড়টা অ্যাড করে দিচ্ছি। গুড়টা দিয়ে কিন্তু ভালো করে এবার নাড়াচাড়া দিয়ে দেব। আর এই গুড়ের পরিমাণটাও কিন্তু আমি এরকম ছোট্ট 1 বাটি নিয়েছি,
তোমাদের আরও কিছুটা দিতে হলে 2 থেকে 3 চামচ মতো দিয়ে দিতে পারো। তবে সম্পূর্ণটাই নির্ভর করছে আমের কোয়ান্টিটির ওপর। যতটা এখানে আম রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি এখানে আচারে গুড় আর চিনিটা ব্যবহার করছি। মুখের স্বাদ অনুযায়ী আরও কিছুটা এখানে অ্যাড করে দেওয়া যাবে। প্রথমে আমি এটাকে ভালো করে একটুখানি হালকা সাইড দিয়ে দেবো, যাতে আমে খুব বেশি নাড়া না পড়ে, তাহলে কিন্তু আমগুলো আস্তে আস্তে ভাঙতে থাকবে। কারণ আম এতক্ষণে বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে। খুব সাবধানে কিন্তু আচারটা এইভাবে একটু বুঝে নাড়া দিতে হবে। আর আমি সেই জন্যই কিন্তু খোসাগুলোকে একদম আমের থেকে ছাড়িয়ে দেইনি, যাতে আমটা খুব ভালোভাবে যেন রসও ঢুকতে পারে। আর খোসাগুলোর মধ্যে অবশ্যই কিন্তু একটা আলাদাই টেস্ট আছে। এইভাবে আচার যদি করা হয় তাহলে অবশ্যই কিন্তু খেতে দারুণ লাগে। চলো এখন কিছুক্ষণ এটা আমি হতে দেব। আর গ্যাসটা একদম লোতে থাকবে না, একটু মিডিয়াম আঁচে থাকবে, যাতে চিনিগুলো খুব সুন্দরভাবে এখানে গলতে যখন থাকবে এই হিটে কিন্তু চিনিতে একটা কালার আসে আচারে, সেই কালারটাও আস্তে আস্তে ধরে নেবে। আর এইভাবে যদি আরও সামান্য চিনি আর গুড় এখানে অ্যাড করতে হয় তাহলে অল্প অল্প এখানে অ্যাড করতে থাকবো। হালকা হাতে কিন্তু খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নুন লঙ্কার গুঁড়োটাকে সব দিকে কিন্তু ছড়িয়ে দিতে হবে, যাতে আমগুলোর মধ্যে খুব বেশি চাপ না লাগে। এইভাবেই কিন্তু আরও বেশ কিছুক্ষণ আমগুলোর মধ্যে এই রসটা ঢুকবে আর রান্নাটা চলবে। আরও প্রায় 10 থেকে 15 মিনিট মতো এই আচারটা এইভাবেই কিন্তু চিনিটা আস্তে আস্তে বয়েল হবে। আর পুরো লঙ্কা, নুন আর এই মিষ্টির রসটা এভাবে আচারে আস্তে আস্তে ঢুকবে, যাতে আমটা খুব ভালো সফট হয়ে আসে। 2 থেকে 3 চামচ মতো চিনি আমি এখানে পরে আবার অ্যাড করলাম, কারণ আরেকটুখানি মনে হচ্ছে এটার মধ্যে মিষ্টি লাগবে। সেই জন্যে তোমরাও আমের পরিমাণ অনুযায়ী পরে আবার অ্যাড করে দিতে পারো, তবে একটু আগেই চেষ্টা করবে, কারণ চিনি কিন্তু এখানে হিটে আস্তে আস্তে গলছে। আর এইভাবেই কিন্তু আমটা খুব বেশিক্ষণ আবার রাখলে কিন্তু এটা নরম হয়ে আসবে। সেই জন্য একটু প্রথম দিকেই কিন্তু চিনিটা অ্যাড করার চেষ্টা করবে। আচার অনেক রকম পদ্ধতিতে কিন্তু আমরা তৈরি করি। আমার কাছে কিন্তু এই পদ্ধতিটা অনেক ইজি প্রসেসে আর খুব অল্প ইনগ্রিডিয়েন্টসের মধ্যেই কিন্তু আমি তৈরি করে ফেললাম। এবার যদি অন্যান্য অনেকে অনেক রকম প্রসেসে তৈরি করে, তবে এইভাবে বানিয়ে সবার সত্যিই ভীষণ পছন্দের হয়েছে বলে তোমাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করলাম। আজকে কাঁচা আমের এই আচার কিন্তু একদম রেডি হয়ে এসছে। এবারে আমগুলো দেখে নিলাম সফট হয়ে এসছে। গ্যাসটাকে অফ করে দিয়ে যে গুঁড়ো ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটাই ওপর দিয়ে ছড়িয়ে আমের আচারটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। আর একদমই কিন্তু গ্যাস আর জ্বালানোর দরকার নেই, এইভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দেবে। দেখবে আস্তে আস্তে কিন্তু এটা টাইট হয়ে আসছে। আর একটুখানি গ্রেভি যদি আচারে না থাকে তাহলে আমার মনে হয় ওই শেষ পাতে হাত কাচিয়ে খাবার যে আনন্দটা সেটা ফিলই করা যায় না। যদি তোমরাও আমার সাথে থাকো একমত, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদেরও কি আচারের এই গ্রেভিটা সব থেকে বেশি পছন্দের কিনা। আর এই কাঁচা আমের আচার খেতে কোনো অজুহাত লাগে নাকি বন্ধুরা? যখন তখন এক বাটি আচার কিন্তু নিমেষের মধ্যেই শেষ করে ফেলা যায়। তাহলে আর ভাবছো কেন বন্ধুরা, এক্ষুনিই কিন্তু চলে যাও, বাজার থেকে নিয়ে আসো বেশ অনেকটা পরিমাণে কাঁচা আম, আর চটপট বানিয়ে ফেলো এই প্রসেসে এই আচারটা করে। একবার দেখোই না তোমাদের কেমন লাগে। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের আজকের রেসিপিটা কীরকম লাগলো। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো সাবস্ক্রাইব, আর অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে রেখো অন্যান্য রেসিপির নোটিফিকেশানের জন্য। আজকের মতন এই আচার দিয়েই কিন্তু শেষ করব। তবে এই আচার রাখার যে পদ্ধতিটা সেটাও কিন্তু তোমাদের অবশ্যই আর একবারও মনে করিয়ে দিই, যে কোনো আচার যখন আমরা ঠান্ডা করে কোনো জায়গায় স্টোর করব,
ফ্রিজেই রাখো অথবা বাইরেই রাখো, তখন কিন্তু সব সময় যেই পাত্রে রাখবে দেখে নেবে কোনো রকম জল যেন না থাকে পাত্রে, আর ভালো করে শুকনো করে মুছে নিয়েই কিন্তু আচারটা রাখবে, যাতে বেশ অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে। আর কোনো সময় কিন্তু জল দেওয়া হাতা বা কোনো স্পুন যেটার মধ্যে জল থাকবে সেটা কিন্তু কখনোই আচারের মধ্যে দিও না। একদম মুছে শুকনো করে নিয়ে তবেই কিন্তু চামচটা ইউজ করো। এই পদ্ধতিতে আচার বানানোর রেসিপিটা ফ্রিজে স্টোর করে তোমরা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারো। 1 মাসের ওপরেও কিন্তু এই আচারটা খুব ভালো থাকে। আর এখানে কিন্তু সার্ভ করে দিলাম, কি জিভে জল চলে আসার মতনই কিন্তু দেখতে হয়েছে আচারটা। দারুণ টেস্টি আর খুব ডেলিশিয়াস এই আচারটা। তোমাদের যে কোনো অকেশনেও কিন্তু এই আচারটা করে তোমরা পরিবেশন করতে পারো, অবশ্যই সবার মুখে লেগে থাকবে। একদম এই রেসিপিটা দেখাতে দেখাতেই জিভে জল চলে আসছে। তাহলে আর দেরি না করে চটপট বানিয়ে ফেলো আজকের রেসিপিটা। অবশ্যই চলে এসো আবারও ফিউশন কর্নার 22-তে, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বানিয়ে ফেলো আর এনজয় করো আজকের এই রেসিপিটা।